আপনাদেরকে আরেকটা কথা একটু বলতে চাই, ধানমন্ডিতে আমিও থাকি, আমিও ধানমন্ডি লেকেই হেঁটে বড় হয়েছি। আমরা স্কুল থেকে এসেই ব্যাগটা রাখতাম বাসার মধ্যে, কোনো রকমে ভাতটা খেয়ে দৌড় দিয়ে লেকে যেতাম। বিশেষ করে যেতাম বর্ষাকালে। কেন যেতাম? লেকের মাঝখানে, খুবই শুনতে খারাপ শোনা যায়, ধানমন্ডির বাসার সবার সিওয়েজের পাইপলাইনটা ছিল। ছোট মানুষ তখন তো এগুলো বুঝতাম না। যেটা বুঝতাম সেটা হলো যে এই তো লেকের পাড়টা, মাঝখানে এরকম একটা ফাঁকা জায়গা, ওইটার মাঝখান দিয়ে পানি যেত। তো আমাদের কাজ ছিল এক পাড় থেকে আরেক পাড়ে লাফ দিয়ে যাওয়া। এই জন্যই আমরা ধানমন্ডি লেকে যেতাম। একদিন লাফ দিতে গিয়ে দেখি নিচে একটা ধরা সাপ। তারপরে দ্বিগুণ আগ্রহে প্রতিদিনই ওই ধরা সাপটাকে দেখতে যেতাম। এখন সেই সময়কার ধানমন্ডি লেক আর এখনকার ধানমন্ডি লেক, এটা তো একটা বাণিজ্যিক স্থাপনা। ধানমন্ডি লেক ইজ নট মেন্ট ফর দ্য dwellers of the Dhaka city. It is meant for the people of Dhanmondi primarily. তারপরে ইট ইজ গুলশান লেক, এটা গুলশানের মানুষদের জন্য, বনানীর মানুষদের জন্য। সেরকমভাবে প্রত্যেকটা টাউনশিপেই একটা করে আমাদের এরকম জলাশয় থাকার কথা ছিল, সেটা আমরা রাখিনি। হাতের ঝিল আবার ভিন্ন বাস্তবতা, ওটা সকলের জন্য, বুড়িগঙ্গা নদী সকলের জন্য। এখন ওইখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট আপনাকে করতেই হয়। যদি আপনি ওটা না করেন তাহলে তো আপনার প্রজেক্ট ভায়াবল হবে না। ওই যে উনি বলছিলেন না যে এখানে কংক্রিট কেন, কংক্রিট মানেই তো টেন্ডার, ঘাস মানে তো টেন্ডার না, এটা তো আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু আমরা তো চাই আসলে ঘাসে ফেরত যেতে। আপনি এখন দেখেন, পরশুদিন দেখলাম যে বন বিভাগ বোটানিক্যাল গার্ডেনে ঢাকা শহরের মানুষ যেন মাটির উপর দিয়ে হাঁটতে পারে তার জন্য একটা ওয়াকিং ট্রেইল করে দিয়েছে। তো আমাদেরকে যখন আমরা উন্নয়ন বলি, আমরা প্রকৃতির সাথে বিচ্যুত হয়ে এটাকে কমার্শিয়াল একটা মাইন্ডসেটে কাজটা করতে থাকি। আমাদের গ্রিন বিল্ডিংই বলেন, গ্রিন নেইবারহুডই বলেন, আমাদের কমিউনিটিকে সম্পৃক্ত না করে আসলে কোনো উপায় নেই। মুশকিল হচ্ছে কমিউনিটির হাতে যখন আপনি ব্যবস্থাপনা দিয়ে দেন, যেমন ধরেন আপনার ধানমন্ডিতে যে মাঠগুলো আছে, বিভিন্ন নামে যেগুলোর নামকরণ হয়েছে, ধানমন্ডির বাসিন্দারা কিন্তু ওই মাঠে আর ঢুকতে পারে না। গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে একটা অনুরোধ থাকবে, ওরা ওইখানে একটা প্রাইভেট ক্লাব করে ফেলছে। ওই ক্লাবে কারা আছে আপনারাও জানেন, আমরা মোটামুটি সকলেই জানি। সেই ক্লাবের লিগ্যালিটি কী? ওগুলো তো মানুষের খেলার মাঠ, প্রাইভেট ব্যবস্থাপনায় নিয়ে ওরা ওখানে নানান রকমের টার্ফ করেছে, নানান রকমের ট্রেনিং সেন্টার করেছে। এটা ট্রেনিং সেন্টারের জায়গা না। আপনি বনের ভিতরে গিয়ে আশ্রয়ণ প্রকল্প করতে পারেন না। বন আশ্রয়ণ প্রকল্পের জায়গা ভিন্ন। নেইবারহুড মাঠ, এইখানের মধ্যে প্রাইভেট ক্লাব এসে আপনার বড় লোকের বাচ্চাদেরকে ক্রিকেট খেলাবে, এটা হইতে পারে না। ক্রিকেটের জন্য সরকার আলাদা ট্রেনিং সেন্টার করবে। এটা তো নেইবারহুড মাঠ। এই মাঠগুলোকে দয়া করে একটু উন্মুক্ত করে দেন, এটা খুবই জরুরি হয়ে পড়েছে। এ ধরনের প্রাইভেট ক্লাবের কোনো লিগ্যালিটিই থাকতে পারে না। এখন ধানমন্ডিতে যারা থাকে তাদের মধ্যেও তো রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিরা আছে। তারা ধানমন্ডির ডুয়েলার হিসেবে কথা না বলে রাজনৈতিক পরিচয়ধারী হিসেবে ওই কমিটিতে ঢুকে পড়ে। সেখানে কিন্তু আমাদের নিজেদেরকে কনফিউজ করার কোনো সুযোগ নাই। যদি ধানমন্ডির রেসিডেন্ট হিসেবে ওই ক্লাবের মেম্বার হন নাই, উনি ওই ক্লাবের মেম্বার হয়েছেন ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে। ধানমন্ডির হিসাবে রিপ্রেজেন্টেটিভ যদি হতে হয় তাহলে ধানমন্ডি রেসিডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যারা আছে, ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, তাদের থেকে লোক নিয়ে এসে ওইখানে ম্যানেজমেন্টে দেবেন আপনারা। সো কমিউনিটির হাতে দিলে কমিউনিটির ওখানে একটা সীমারেখা টানতে হয় যে কমিউনিটি কতটুকুন করবে আর সরকার কতটুকুন মনিটর করবে। আমি একটা শেষ কথা বলে শেষ করি। ফার্স্ট হচ্ছে আমি আপনাদেরকে খুব ধন্যবাদ দিতে চাই পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টকে, এটা খুবই জরুরি একটা ছিল। দিস ইজ আ ট্রান্সফরমেশন এজেন্ডা ফর দ্য কনস্ট্রাকশন সেক্টর। আপনি ইট, বালু, সিমেন্ট পরিবহন করবেন আর আপনি বলবেন যে আপনি বায়ু দূষণ কমান, এটা ভাই সম্ভব হবে না। আপনাকে এই জিনিসগুলো থেকে এক ফর্ম থেকে আরেক ফর্মে যেতে হবে। একটা অনুরোধ, যেটা আজকের বিষয়ের সাথে সম্পৃক্ত না, সেটা হচ্ছে আমরা বিভিন্ন পুরনো বিল্ডিংয়ে যাই, বিভিন্ন ডিসি অফিসে থাকতে হয় এখন ফিল্ডে গেলে। সেই ব্রিটিশ আমলের করে দেওয়া বিল্ডিংগুলো যখন আপনারা রেনোভেট করেন, আপনারা একটু যারা পুরনো বিল্ডিং পুরনো আদলে রেখেই রেনোভেট করবে, ওই রকম একটা প্যানেল অফ আর্কিটেক্ট করে তাদের মতন করেই রিনোভেট করেন। পুরনো বিল্ডিংয়ে যদি আপনি বড় বড় সাদা সাদা টাইলস লাগিয়ে দেন, ওইটার তো পুরা আবেদনটাই বদলে যায়। এবং অনেক জায়গায় দুঃখজনকভাবে এই আবেদনটা আমাদের বদলে গেছে।
এটা হয়তো গ্রিন প্রকিউরমেন্ট বা গ্রিন বিল্ডিং না, কিন্তু এটা তো ঐতিহ্যের ব্যাপার। হ্যাঁ, কাজেই এইটা একটা অনুরোধ থাকলো যে আপনারা প্লিজ পুরনো বিল্ডিং যেগুলো আছে, পুরাকীর্তি হোক আর না হোক, ওই বিল্ডিংগুলোকে ভাঙবার পরিকল্পনা করেন না, ওই বিল্ডিংগুলোকে সংস্কার করে পুরনো আদলেই রাখেন, যাতে আমাদের পরের প্রজন্ম গিয়ে যশোরের ডিসি অফিস সাদা সাদা পিচ্ছিল টাইলস দেওয়া না দেখতে হয়, তারা যেন কেমন ছিল আগের স্থাপত্যকর্ম ওইটা দেখতে পারে। এটা তো আসলে জাতীয় ঐতিহ্য। সেই কথাগুলো বলে আমার বক্তব্য শেষ করছি। আশা করি আজকে থেকে 1 মাসের মধ্যে গ্রিন বিল্ডিংয়ের একটা হ্যান্ডবুক আমরা পেয়ে যাব, এবং আশা করি ধানমন্ডির মাঠগুলোকে আমরা দখলমুক্ত করতে কার্যকরী একটা ভূমিকা নিতে পারবো, এবং একই সাথে আশা করি যে আমরা কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বা কমিউনিটি ইনভলভমেন্টের একটা রূপরেখাও ঠিক করে নেব। কারণ সরকারের পক্ষে এই ম্যানেজমেন্টের কাজ করা তো সম্ভব না। সরকার কেন করবে? সে প্রশাসনের কাজ করবে। ম্যানেজমেন্টের দায়িত্ব কমিউনিটিকেই নিতে হবে, এবং সেই কমিউনিটি ইনভলভমেন্ট যেন রিপ্রেজেন্টেশনাল হয়, সেই কমিউনিটির উপর সরকারের যেন একটা ওভারসি করার মেকানিজম থাকে, কমিউনিটি সরকার যেন একসাথে বসে সমস্যার সমাধান করতে পারে, এটা একটা রূপরেখা যদি আমরা করে ফেলতে পারি, তাহলে অন্য সকল সরকারের জন্য পরবর্তীতে কমিউনিটিকে ইনভলভমেন্ট করে ম্যানেজমেন্ট কী সেটা বুঝতে সহজ হবে। ধন্যবাদ।